প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে অল্টারনেটিং কারেন্ট মেশিনস 2 এর চ্যাপ্টার 2 এর কিছু অংশ আলোচনা করব। আজকে যা যা থাকছে: এক্সপ্লেন পিচ ফ্যাক্টর অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ফ্র্যাকশনাল পিচ, ফুল পিচ, হাফ কয়েল ওয়াইন্ডিং, হোল কয়েল ওয়াইন্ডিং এবং ফ্র্যাকশনাল পিচ ওয়াইন্ডিং এর অ্যাডভান্টেজ। প্রথমে আসি, কয়েল পিচটা কি? The distance between the two sides of coil is called the coil span or coil pitch. তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এটা যদি কয়েল সাইড 1 হয় আর এটা যদি কয়েল সাইড 2 হয়, এই দুইটার মধ্যে এই দুইটা কয়েলের প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যে ডিস্টেন্স তাকে বলা হচ্ছে কয়েল পিচ। কয়েল পিচ সাধারণত 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিস্টেন্সে রাখা হয়। কয়েল পিচ ইকুয়াল টু আমরা পোল পিচ বা পোল স্প্যান 180 ডিগ্রি আমরা মেনটেন করি। তো পোল পিচটা কি? পোল পিচটা হচ্ছে the angular distance between the central line of one to the central line of the next pole is called the pole pitch. তার মানে হচ্ছে একটা পোল থেকে তার নিয়ারেস্ট আরেকটা পোলের যেই দূরত্ব তাকে বলা হচ্ছে পোল পিচ। এই পোল পিচটা 180 ডিগ্রি ডিস্টেন্স মেনটেন করা হয়। অ্যাঙ্গুলার ডিস্টেন্স যেটা ইলেকট্রিক্যাল ডিগ্রিতে থাকে, ঠিক আছে? সেটা কিরকম? মনে করি ধরো এটা একটা রোটর, রোটরে এটা যদি হয় স্ট্যাটর, মনে করি এটা 2 পোল অল্টারনেটর, তাহলে এই রোটরটা ধরো এই পুরোটা ঘুরতে তার 360 ডিগ্রি অ্যাঙ্গেল লাগে, ঠিক আছে? 360 ডিগ্রি লাগে, তারপর এক পোল থেকে আরেক পোলে যেতে তার কতটুকু লাগবে? 180 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিতে সে যদি আমাকে পুরো একটা হাফ সাইকেল দেয়, তাহলে 180 ডিগ্রি হবে এই জায়গায়, ঠিক আছে? এটা যদি হয় এন পোল, এটা নিশ্চয়ই হবে এস পোল। তাহলে সে এন পোল থেকে এস পোলে আসতে তার 180 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হবে, আর এই সময় সে একটা হাফ সাইকেল পাবে, ঠিক আছে? তো এইটা সবসময় 180 ডিগ্রি মেনটেন করা হয়। এবার আসি ফুল পিচ কয়েল। ফুল পিচ কয়েল হচ্ছে আমার এখানে 180 ডিগ্রি থাকার কথা এক কয়েল থেকে আরেক কয়েলের দূরত্ব। যদি 180 ডিগ্রি দূরত্ব বজায় থাকে তখন তাকে বলা হয় ফুল পিচ কয়েল। এবার আসি ফুল পিচ কয়েলের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন। দেখো, মনে করি এখানে কয়েল সাইড EC1, মানে এই যে এটা যদি হয় কয়েলের A, এটা যদি হয় B, এটা যদি হয় C, আর এটা যদি হয় D, তাহলে মনে করি এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। এখানে যদি EC1 ভোল্টেজ উৎপন্ন হয়, তবে CD কয়েলে ভোল্টেজ উৎপন্ন হবে তার অপোজিট পোলারিটিতে। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তাহলে টোটাল ভোল্টেজ কত হবে? টোটাল ভোল্টেজ হবে, যদি KVL অ্যাপ্লাই করি, তাহলে এই যে এতটুকু ধরি EC1, আর এখান থেকে এতটুকু হচ্ছে EC2। তাহলে টোটাল ভোল্টেজ পাবো, যেহেতু ভোল্টেজের ম্যাগনিটিউড সেম, তাহলে টোটাল ভোল্টেজ পাবে EC অথবা 2E, EC1 plus EC2 equal to 2E। এখন আসি দেখি শর্ট পিচ কয়েলটা কি। শর্ট পিচ কয়েল, দেখো আমার এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইলেকট্রিক্যাল ডিগ্রিতে থাকার কথা ছিল, কিন্তু যদি এক কয়েল থেকে আরেক কয়েলের দূরত্ব 180 ডিগ্রি থেকে কিছু কম থাকে, তখন তাকে বলা হয় শর্ট পিচ কয়েল, ঠিক আছে? তো if coil span or single coil is less than pole pitch of 180 degree, the voltage generated in each coil side and not in phase. The resultant coil voltage is equal to the phasor sum of EC1 and EC2. একটু আগে আমরা রেজাল্টেন্ট ভোল্টেজটা বের করেছি শুধুমাত্র অ্যারিথমেটিক সাম করে। একটু
তো আগে যেভাবে দেখিয়েছি, হ্যাঁ, EC1 আবার এখানে EC2 আর টোটাল ভোল্টেজটা হচ্ছে E2E। কিন্তু এখন কিন্তু যেহেতু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, এটা হচ্ছে আলফা, ঠিক আছে। তো 180 ডিগ্রি থেকে আলফা পরিমাণ যেহেতু ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এখানে আমরা যে রেজাল্টেন্ট ভোল্টেজটা বের করব এসি, সেটা হচ্ছে ভেক্টর সাম করে বা ফেজর সাম বলতে এখানে EC1 আর EC2 এর ভেক্টর সামেশন করে আমরা এসি ভোল্টেজটা পাবো। তো এটা দেখো কিভাবে বের করেছে, এখানে ইসি ইকুয়াল টু 2E cos আলফা বাই 2। এটা কিভাবে হলো, এই চিত্রে দেখিয়েছি। এটা হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করে ই স্কয়ার প্লাস 2E স্কয়ার cos আলফা। তার মানে এই সূত্রটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এখানে AC ইকুয়াল টু, এখানে এবি এর মান হচ্ছে এ স্কয়ার, আবার বিসি এখানেও কিন্তু সূত্রের মধ্যে ই স্কয়ারটা কিন্তু সূত্র থেকে আমরা পাচ্ছি যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 cos থিটা। থিটার মান কত হবে, থিটার মান আলফা, ঠিক আছে। তো এখান থেকে ইটা যদি কমন নিয়ে ফেলি, তাহলে ইটা যদি কমন নিয়ে ফেলি, এখানে হবে 1 প্লাস 2 cos আলফা। 1 প্লাস 2 cos আলফা ইকুয়াল টু 1 প্লাস 2 1 প্লাস cos আলফা ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার আলফা বাই 2। এখান থেকে ইটা কমন নিয়ে ফেললাম, ইটা কমন নিয়ে ফেললে এটা এদিকে বাইরে চলে আসলো। আর এখানে 2 স্কয়ার থেকে ইটা 2টা কমন নিলাম, তাহলে এখানে থাকলো 1 প্লাস cos আলফা। 1 প্লাস cos আলফা লিখলাম cos স্কয়ার আলফা বাই 2। তাহলে এখানে রেজাল্টেন্ট ভোল্টেজের মানটা পেলাম 2E cos আলফা বাই 2। আচ্ছা, এবার আসি শর্ট পিচ কয়েল। শর্ট পিচ কয়েল বলা হয়েছে কয়েল স্প্যান ফ্যাক্টর। এবার হচ্ছে কয়েল স্প্যান ফ্যাক্টর বা পিচ ফ্যাক্টর। কয়েল স্প্যান ফ্যাক্টর বা পিচ ফ্যাক্টর হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ জেনারেটেড ইন দ্য কয়েল, আর হচ্ছে ডিভাইডেড বাই ভোল্টেজ জেনারেটেড ইন দ্য কয়েল অফ স্প্যান 180 ডিগ্রি ইলেকট্রিক। আচ্ছা, 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্ট বজায় থাকলে তখন যে ভোল্টেজটা পাওয়া যেত, সেটা আমরা একটু আগে বের করেছি, প্রথমেই বের করেছিলাম সেটা। সেই ভোল্টেজটা কোনটা, এই যে এই অবস্থায় যখন কোনো ভোল্টেজ ডিফারেন্স ছিল না, 1 ডিগ্রি মেনটেন করা হয়েছে, তখন আমরা ভোল্টেজের মান পেয়েছি 2E। আর যখন এখানে একটু অ্যাঙ্গেল ছিল, মানে 180 ডিগ্রি থেকে কম ছিল, শর্ট পিচ ছিল, তখন যে ফেজর সাম করে যে ভোল্টেজের মানটা পেয়েছি এসি, তাই না। এসির ভোল্টেজের মানটা কত পেলাম, এসির মানটা পেলাম 2E cos আলফা বাই 2। তাহলে এখান থেকে আর থাকে কেসি ইকুয়াল টু cos আলফা বাই 2। কেসি কে বলা হচ্ছে কয়েল স্প্যান ফ্যাক্টর আর পিচ ফ্যাক্টর, এটাকে কেপি দ্বারাও লেখা হয়। এখন যদি আলফার মানটা 0 হয়, তোমরা জানো cos 0 ইকুয়াল টু 1, তখন কেসি বা কেপি হয়ে যাবে 1। যখন ফুল পিচ হবে, ফুল পিচ হলে আমরা জানি কোনো অ্যাঙ্গেল থাকবে না, কিন্তু যদি শর্ট পিচ হয় তখন কেসির মানটা 1 থেকে কম হবে। আচ্ছা, শর্ট পিচ কয়েলের সুবিধা হচ্ছে যেহেতু
এখানে কন্ডাক্টরের পরিমাণটা কম লাগছে। তোমরা দেখছো যে এই পরিমাণ আসতে যে পরিমাণ কন্ডাক্টর লাগতো তার থেকে কম লাগছে। যখন আমরা শর্ট পিচ করছি তখন তার থেকে কম কপার লাগছে, ফলে খরচটা কমে যাচ্ছে, বহন করার সুবিধা। আর দ্বিতীয়টা হচ্ছে আমার হারমোনিক্সের কারণে যে ডিস্টরশনটা হতো সেটা অনেকাংশে কমে যাচ্ছে। ফলে কি হয়, ভোল্টেজের ওয়েভ ফর্মটা আগে থেকে অনেক স্মুথ হয়। আচ্ছা, এখন আসি নেক্সট টপিক, কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং কি? কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং হচ্ছে যে কোনো মানে একটা স্লটেই পেঁচানো হবে বারবার, সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। তো এই কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর ব্যবহার কোন জায়গায়? কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর ব্যবহার হচ্ছে সিনক্রোনাস মেশিন অ্যান্ড ডিসি মেশিন। সিনক্রোনাস মেশিনে সেলিয়েন্ট পোল ওয়াইন্ডিং এ এটা ইউজ করা হয়। এটা যদি একটা রোটর হয়, তাহলে এখানে কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিংটা দেখো যে কোনো একদিকেই পেঁচানো হবে, এইভাবে বের করা হবে টার্মিনাল গুলো। ঠিক আছে, তো এখানে যদি টোটাল ভোল্টেজটা আমরা কিভাবে পাবো? টোটাল ভোল্টেজটা পাবো E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4, মানে অ্যারিথমেটিক সামের যোগফল হচ্ছে কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর টোটাল ভোল্টেজ। আচ্ছা, এবার আসি নেক্সট স্লাইড, ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং তোমরা বুঝতে পারছো, এখানে অনেকগুলো স্লট থাকবে। তোমরা নিশ্চয়ই নর্মালি যে ওয়াইন্ডিং ডায়াগ্রামেও তোমরা দেখছো ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং করা হয়েছে। তো এটা কোথায় ইউজ করা হয় দেখো, induction machine, armature winding of synchronous and DC machines are some of the examples where distributed winding is used. তো ওখানে তোমরা নিশ্চয়ই দেখছো ওখানে কিভাবে ওয়াইন্ডিং করা হয়েছে। যে কোনো একটা স্লট থেকে আরেকটা স্লটে যাবে, ঠিক আছে, এইভাবে পেঁচানো হয়েছে নিশ্চয়ই। আবার ধরো এই প্রান্ত থেকে এই প্রান্ত গেল, আবার এই 6 নম্বর স্লট থেকে এইভাবে। ঠিক আছে, তো যে কোনো একটা ওয়াইন্ডিং এ কনসেন্ট্রেটেড না করে, ঠিক আছে, এটা ডিস্ট্রিবিউটলি বিভিন্ন স্লটে এই ওয়াইন্ডিংটা করা হয় বলে এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। আচ্ছা, এবার আসি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কি। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বোঝানোর জন্য আগে তোমাদের এখানে অল্টারনেটরের কনস্ট্রাকশনটা দেখালাম। মাঝখানে এটা রোটরের খাঁজ স্লট, আর এটা হচ্ছে স্ট্যাটরের ওয়াইন্ডিংটা দেখানো হয়েছে। তো এখন এখানেই যে রোটরের যে ইএমএফটা উৎপন্ন হবে সেটা দেখো এই ডিরেকশনে থাকবে, অর্থাৎ স্ট্যাটরে যে স্লটটা আছে সেই স্লটের সাথে এইভাবে ডিরেকশনে থাকবে। তো এই সবগুলো এটাকে যদি ইএমএফটাকে যদি আমরা অ্যাড করি তখন দেখা যাবে একটা পলিগন ফর্ম করছে, এই পলিগন ফর্ম করছে। ঠিক আছে, এখন এই পলিগনটাকে আমরা যদি তিনটা অংশে ভাগ করি, ঠিক আছে, তিনটা অংশে ভাগ করি, তাহলে মনে করি এই অংশের রেজাল্টেন্ট ওয়েভ হচ্ছে এটা, এই অংশের রেজাল্টেন্ট ওয়েভ হচ্ছে এটা, আর এই অংশের রেজাল্টেন্ট ওয়েভ হচ্ছে এটা। দেখা যাবে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে ঠিক এই চিত্রের মতো, যেটা একটা অ্যাঙ্গেল আরেকটা অ্যাঙ্গেলের সাথে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স। এখন আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বোঝার জন্য যে কোনো একটা ফেজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মনে করি আমরা এই পার্টটা নিয়ে এখন কথা বলবো।
আচ্ছা, এই যে ধরুন এই সেই ফেসটা নিলাম, এটা হচ্ছে সেই পলিগনের যে কোনো একটা ফেস বলতে এই যে এটা হচ্ছে সেই রেজাল্টেন্ট এ এফ, যেটা আমরা এফ দ্বারা চিহ্নিত করলাম। আর প্রত্যেকটা পলিগন প্রত্যেকটার ভোল্টেজকে আমরা এইভাবে কানেক্ট করতে পারি, ঠিক আছে। তাহলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো ও এ বি। এখন এইখানে অ্যাঙ্গেলটা কত হবে, ও এ বি এর অ্যাঙ্গেলটা কত হবে দেখো। আমরা জানি স্লট অ্যাঙ্গেলটা কি, এটা বোঝানোর জন্য দেখো অ্যাঙ্গুলার স্লট অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসটেন্স বিটুইন অ্যাডজেসেন্ট স্লট ইন ইলেকট্রিক্যাল ডিভাইস। একটা স্লট থেকে আরেকটা স্লটে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা থাকবে সেটাই হচ্ছে বিটা বা স্লট অ্যাঙ্গেল। বিটাই কিন্তু আমরা লিখতে পারি 180 ডিগ্রি স্লট পার হোল, ঠিক আছে। আর এমটা হচ্ছে নাম্বার অফ কয়েল পার পোল পার ফেজ। আচ্ছা, এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। কেডিটা কি, কেডিটা হচ্ছে pressure sum of the coil voltage per phase, arithmetic sum of the coil voltage per phase। pressure sum বলতে এই যে ভেক্টর সামেশন করে যেটা পাবো ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এর ক্ষেত্রে, ঠিক আছে। এই ধরো এই প্রান্ত থেকে এই প্রান্তে ওয়াইন্ডিং করা হয়েছে, তাহলে এখানে রেজাল্টেন্ট ভোল্টেজটা হবে ভেক্টর সামেশন করে। আর ধরো নিচেরটা হচ্ছে অ্যারিথমেটিক সাম। অ্যারিথমেটিক সাম মানে কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং আমরা যেভাবে পাইছি E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4, এইভাবে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক সাম। এই দুইটা রেশিওটা হচ্ছে কেডি। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমরা বের করার জন্য এমটা আমি বললাম স্লট পার পোল পার ফেজ, আর বিটাটাও বললাম। এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার জন্য এটাকে EC1, এটাকে EC2, EC3, EC4 ধরা হলো এবং এখানে অ্যাঙ্গেলটা ধরা হয়েছে বিটা। তাহলে এখানে টোটাল অ্যাঙ্গেলটা হবে, যেহেতু এখানে চারটা কয়েল আছে, টোটাল অ্যাঙ্গেলটা হবে এম বিটা। আর এখানে এখানে একটা রেজাল্টেন্ট রেখা টানা হয়েছে, এটাকে যদি আমি লম্ব টানি তাহলে এটা হবে ওজি। তাহলে টোটাল অ্যাঙ্গেল যদি এম বিটা হয় তাহলে এই অর্ধেক অ্যাঙ্গেলটা কত হবে, এম বিটা বাই 2। আর এখানে ও এ বি, এটা টোটাল অ্যাঙ্গেল যদি হয় বিটা, তাহলে ও এ এম এই ত্রিভুজের টোটাল অর্ধেক অ্যাঙ্গেলটা হবে মানে বিটার অর্ধেক বিটা বাই 2। এখন দেখো অ্যারিথমেটিক সামটা বের করার জন্য কি করছি, এম ইসি, হ্যাঁ এম ইসি যেহেতু ম্যাগনিটিউড সবগুলো সমান ই প্লাস ই প্লাস ই, তাহলে আমি লিখতে পারি ফোর ই, যেহেতু এখানে চারটা কয়েল আছে 4 ই, তাহলে ঠিক এই 4টাকে আমি 4 না লিখে এখানে লিখলাম এম, ঠিক আছে। তাহলে এখানে অ্যারিথমেটিক সামটা হবে এম ই। তাহলে এখানে এম ই বলতে বোঝানো হয়েছে ইসি ইকুয়াল টু এ বি, ঠিক আছে। তাহলে আবার এ বি কে এটাকে অর্ধেক করে যদি আমরা পাই ও এ এম, এই ত্রিভুজ থেকে আমি এম এর মানটা বের করতে পারি, ঠিক আছে। এই ত্রিভুজটাকে আমি একটু আলাদা করে ফেলি। আমরা নর্মালি যেভাবে জানি ও এ এম, আর এখানে অ্যাঙ্গেলটা কত হবে বলতো, অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা বাই 2। তাহলে এখান থেকে আমরা কোনটা বের করবো, আমরা বের করবো এ এমটা, ঠিক আছে। এ এমটা আমরা কিভাবে পারবো, ট্রায়াঙ্গেলের সূত্র থেকে আমরা জানি লম্ব বাই ভূমি ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে লম্ব হচ্ছে এম
লম্ব এম আর অতিভুজ হচ্ছে ও এ ইকুয়াল টু সাইন বিটা বাই 2। এম এর মানটা পাচ্ছি এম ইকুয়াল টু ও এ সাইন বিটা বাই 2, ও এ সাইন বিটা বাই 2। এটা কার মান? এটা হচ্ছে এম এর মান। এখন যেহেতু এখানে 2 আছে মানে এবি ইকুয়াল টু 2am আমরা লিখেছি, তাহলে am ইকুয়াল টু আমরা পেলাম এটা, তাহলে আলটিমেটলি আমার আসলো এই ইকুয়েশনটা। এখন পেজর সামটা কিভাবে বের করবো দেখো। পেজর সাম বের করার জন্য আমার লাগবে এই টোটাল ভোল্টেজ। পেজর সাম মানে এফ এর মানটা আমি কিভাবে, এটাও কিন্তু ট্রায়াঙ্গেলের সূত্র থেকে আমি বের করবো। ট্রায়াঙ্গেলটাকে আমি একটু আলাদা করে ফেলি। আর এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এম বিটা বাই 2। তাহলে এখান থেকে আমি এই জির মানটা বের করব, কারণ এই যে আমার লাগবে এফ, তাহলে এফ এর অর্ধেকটা হচ্ছে ওজি আর ওজির অ্যাঙ্গেলটা হচ্ছে এম বিটা বাই 2। টোটাল অ্যাঙ্গেলটা যদি হয় এম বিটা তাহলে অর্ধেক অ্যাঙ্গেল হচ্ছে এম বিটা বাই 2। তো ওখান থেকে একই নিয়মে আমি এই জির মানটা পেলাম। একটু আগে যে সূত্রটা অ্যাপ্লাই করছি তোমরা জানো, এইচ ইকুয়াল টু ও এ সাইন এম বিটা বাই 2। ঠিক আছে, এখান থেকে টোটাল ভোল্টেজটা তাহলে কত হবে 2 AG। ঠিক আছে, তাহলে এখান থেকে আলটিমেটলি আমি এই ইকুয়েশনটা পেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এডি ইকুয়াল টু, তাহলে এখান থেকে 2 কাটা গেল, ওয়েও কাটা গেল, আলটিমেটলি থাকলো সাইন এম বিটা বাই 2 ডিভাইডেড বাই এম সাইন বিটা বাই 2। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরকে কেডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এবার আসি হাফ কয়েল ওয়াইন্ডিং আর হোল কয়েল ওয়াইন্ডিংটা কি। হাফ কয়েল ওয়াইন্ডিং এ দেখো এখানে একটা স্লটের মধ্যে শুধুমাত্র একটা কয়েল থাকছে, সেটা হচ্ছে হাফ কয়েল ওয়াইন্ডিং। আর হোল কয়েল ওয়াইন্ডিং হচ্ছে একটা স্লটে দুইটা কয়েল থাকবে, সেটা হচ্ছে হোল কয়েল ওয়াইন্ডিং। ফ্র্যাকশনাল পিচ ওয়াইন্ডিং এর সুবিধা, এটাতেও কপার কম লাগছে। ঠিক আছে, এবং ইএমএফ যেটা জেনারেট হচ্ছে সেটাতে কম হারমোনিক্স থাকছে, এবং এডি কারেন্ট হিস্টেরেসিস লস এগুলো কমে যাচ্ছে, সেজন্য এফিসিয়েন্সিটা অনেকাংশে বেড়ে যাচ্ছে। তো আজকের ক্লাস এতটুকুই, আশা করি যা পড়িয়েছি তোমরা ভালো করে পড়বে, কারণ নেক্সট ক্লাসে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো।